আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এর আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কোথায়। 12 ফেব্রুয়ারি তারিখে জাতীয় নির্বাচন হবে। ওই দিন গণভোট হবে, হ্যাঁ না ভোট, এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোটের হ্যাঁ না ভোট জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, সেই হিসেবেই সিদ্ধান্ত হবে। কিন্তু সরকার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সবাই একদম পাগল হয়ে গেছে, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতেই হবে। প্রধান উপদেষ্টা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনে সেই রকম নির্দেশ গিয়েছে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যে না ভোট যেন কেউ না দিতে পারে, এরকম একটা অবস্থা। এভাবে সরকার তো কোনো অবস্থান নিতে পারেন না। তো এমনিতেই এই সরকার এদেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন, তাহলে সংবিধান মোতাবেক তাদেরকে কাজ করতে হবে, সংবিধান মেনে চলতে হবে। সংবিধান মোতাবেক এই গণভোট, এই হ্যাঁ না ভোট সম্পূর্ণ অবৈধ, এ সরকার এটা করতে পারেন না। কিন্তু তারা সবই গায়ের জোরে করছেন। এখন গায়ের জোরে কতদূর করতে পারবেন? তারা যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে তো পরিস্থিতি মারদাঙ্গা পরিস্থিতির দিকে যাচ্ছে। এদিকে বিভিন্ন প্রার্থীরা যারা হ্যাঁ ভোটের পক্ষে, তারা তো বিশেষ করে হিন্দুদের উপর বা সাধারণ নাগরিকদের উপর চাপ সৃষ্টি করছে যে হ্যাঁ ভোট দিতেই হবে, না ভোট দিলে পিঠের চামড়া থাকবে না, বাড়িঘর আগুন জ্বালিয়ে দেবে। তো এইভাবে কি ভোট দেওয়া যায়? এদিকে জামাতের নেতা তাহের সাহেব তিনি অনুরোধ করেছেন যে ভোট কেন্দ্রে যেন আর্মি না থাকে, তাহলে তাদের ভোটের সমস্যা হবে। তার মানেটা কি? তার মানে আইন শৃঙ্খলা বাহিনী যেন না থাকে। আইন শৃঙ্খলা বাহিনী থাকলে তারা ওই যে জবরদস্তি সিল মারবে, জবরদস্তি ভোট নিজেদের মতো করবে, সেটা করতে পারবে না। এই জন্যে তারা আহ্বান জানাচ্ছে আর্মি বা আইন শৃঙ্খলা বাহিনী যেন ভোট কেন্দ্রের মধ্যে না থাকে। তো এইরকম পরিস্থিতিতে এই যে ভোট হচ্ছে, কোনো ভোট হচ্ছে না, এ একদম একটা মারদাঙ্গা খেলা চলছে। এর ভিতরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বিএনপি নেতারা যে আওয়ামী লীগ নেতাদের সাথে বসছে, তাদেরকে বলছে আপনারা আমাদেরকে সমর্থন করেন, আমরা ফিরে আসলে আপনাদের জন্য ভালো হবে। এই অথচ সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে নির্যাতন যা হয়েছে, জমি জমা দখল যা হয়েছে, নারীদের উপরে যত রকম অত্যাচার হয়েছে, তার 90 থেকে 95 ভাগই করেছে বিএনপি। এখন সেই বিএনপি আওয়ামী লীগের সমর্থন চাচ্ছে এবং আবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, যদি আপনারা ভোট কেন্দ্রে না আসেন এবং ভোট না দেন, তাহলে যে এই কয়দিন যে বেঁচে আছেন এরপর আর বাঁচায় রাখবো না আপনাদের। তার মানে এটা একেবারে হুমকি। এদিকে জামাত নেতারা বলছেন হিন্দুদের বাড়িতে বাড়িতে যে যদি এবার তোমরা ভোট কেন্দ্রে না আসো বা যদি দাঁড়িপাল্লায় ভোট না দাও, তো পিঠের চামড়া থাকবে না, তোমাদের বাড়ি ঘর সব আগুন দিয়ে জ্বালায় দেবো। এবং সেসব বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে, ফেসবুকে সব চলে আসছে। এগুলো কি নির্বাচন হওয়ার মতো পরিবেশ? এর ভিতরে আওয়ামী লীগের পক্ষ থেকে দিল্লিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভাই, তিনি এবং নওফেল ভাই তারা দুজন, আমাদের এই দুই নেতা করেছেন, প্রেস কনফারেন্স করেছেন নেত্রীর নির্দেশে, এবং সেখান থেকে তারা আহ্বান জানিয়েছেন। প্রথম কথা, জাতিসংঘ থেকে যে সকল রিপোর্ট দেওয়া হয়েছিল ভলকার ট্যুরের মাধ্যমে, এগুলো আইনিভাবে যে মিথ্যা প্রমাণিত হয়েছে সেগুলো তুলে ধরেছেন এবং বাংলাদেশ সরকার কিভাবে দেশ চালাচ্ছেন এবং কিভাবে এখন আমরা সমাধানের দিকে আসতে পারি। এরকম একটা জায়গায় পুরা বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে যে 17 মাস পরে এই প্রথম আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হলো ভারতের মাটিতে, এবং এখান থেকে এবং গত কয়েকদিন ধরে যে বিষয়গুলো সামনে আসছে সেটা হলো আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া
রাশিয়া, ভারত, মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশ, তারা কিন্তু পরিষ্কারভাবে চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তো সেই হিসেবে এই সরকারের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা তাদের বক্তব্য পেশ করেছেন। যা ঘটবে, সিদ্ধান্ত যা হবে 22 তারিখের মধ্যেই হবে। ইতিমধ্যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন ভাই, তিনি জানিয়েছেন, আমাদের নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন, তো উনি পরিষ্কার বলেছেন যে এই সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস, এই যে ফেইলিওর গভর্নমেন্ট, উনি দেশ চালাতে পারছেন না এবং উনি সম্পূর্ণ দেশটাকে একটি বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছেন। এ থেকে বাঁচার একটাই উপায়, উনাকে পদত্যাগ করে সরে যেতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার এসে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। সেখানে আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করবে, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কারা কে কাকে ভোট দিবে। এই ছাড়া আর যতভাবেই হোক, ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে দেশ চালানো সম্ভব না। আর যদি তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন না করে, যত দেরি করবে তত রক্ত ঝরবে এবং এমন একটা পর্যায়ে, গৃহযুদ্ধ এমন পর্যায়ে যাবে, তখন যে দেশটা কোথায় যাবে, কোথায় যে থামবে, তার পরিণতি কি হবে, কত মানুষ মরবে, এটা কেউ জানে না। দেশ একটা ভয়াবহ ব্লাডশেড বা রক্তের বন্যা বা গৃহযুদ্ধ এই দিকেই যাচ্ছে। এরকম একটা জায়গায় আজকে ভারত থেকে জানা গেল আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী 23 তারিখে প্রেস কনফারেন্স করে ভাষণ দিবেন এবং সে ভাষণ তো সরাসরি প্রচার হবে এবং তিনি তার কথা তুলে ধরবেন। আমরা যা মনে করছি, এই সরকার যদি এখনো সময় আছে, যদি দেশটাকে রক্ষা করতে চায়, তাহলে ইমিডিয়েট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুক এবং এই 12 তারিখের নির্বাচন পিছিয়ে দিক। তা না হলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কারো জন্য কাম্য হবে না, কারো জন্য ভালো ফলাফল হবে না। দেশ এক মহা সংকটে, এরকম ভাবে দেশ চলে না। দেশের অর্থনীতি শেষ, দেশের আইন শৃঙ্খলা শেষ, মানে মৃত্যু প্রতিদিন, তার কোনো বিচার নেই। মব এমন একটা জায়গায় গেছে যে এটা মানে এটাকে থামানোর মতো পরিস্থিতি বা ক্ষমতা এই সরকারের নেই। এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, তিনি বলেছেন, হ্যাঁ আমি খবর নিয়েছি যেসব অস্ত্র লুট হয়েছিল, সরকারের যেসব অস্ত্র লুট হয়েছিল, আমি নিশ্চিত ওই অস্ত্রগুলো কেউ এই নির্বাচনকালীন সময় ব্যবহার করবে না, কেউ কারো উপরে গোলাগুলি করবে না। এখন প্রশ্ন এসে যায়, পাগলামি তো একটা সীমা আছে। সেটা হলো, আপনি জেলখানা খালি করে দিয়েছেন, সমস্ত খুনিদেরকে রিলিজ করে দিয়েছেন, তাদের হাতে অবৈধ অস্ত্র। এখন তারা এই অবৈধ অস্ত্র দিয়ে কাউকে মারবে না নির্বাচনকালীন সময়, আপনি কি করে বুঝলেন? তার মানে তাদের সাথে আপনার কানেকশন আছে, অস্ত্র কোথায় আছে আপনি জানেন, এবং আপনি তাদেরকে বলেন যে এখন ফাটাও না, যখন আমি বলবো তখন ফাটাও। ব্যাপারটা এইরকম। আপনাকেই তো প্রথমে ধরা উচিত। আপনি তো সমস্ত জঙ্গি পুষছেন, সমস্ত অপরাধী পুষছেন, আপনার কথাই তো তাই বোঝা যায়। ইউরোপ আমেরিকা হলে আপনার এই কথার জন্য আপনি আর একদিনও ক্ষমতায় থাকতে পারতেন না। কিন্তু আফসোস, বাংলাদেশে বিচার বিভাগও স্বাধীন না, দুর্নীতি দমন কমিশনও স্বাধীন না, পুলিশ বিভাগও স্বাধীন না, নির্বাচন কমিশনও স্বাধীন না। এক হরিলুটের দেশ। এইভাবেই চলছে গত 55 বছর। যতদিন পর্যন্ত অন্তত এই 4টি ডিপার্টমেন্ট স্বাধীন না হবে, নিরপেক্ষ না হবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষের কোনো শান্তি নেই, কোনো মুক্তি নেই, কোনো অর্জন প্রতিষ্ঠিত হবে না। টাকা আসবে, উন্নয়ন হবে, আপনাদের গাড়ি বাড়ি হবে, আপনারা ক্ষমতা দেখাবেন, আবার আপনারা ক্ষমতা হারালে আপনারা অপমানিত হবেন। রাজনীতি এত এত খারাপ জায়গা তো না। আমরা তো আমেরিকার রাজনীতি দেখি, কিন্তু রাজনীতিটা যখন অপরাধের জায়গা করে ফেলা হয়, দুর্নীতির জায়গা করে ফেলা হয়, অর্থ আয়ের জায়গা করে ফেলা হয়, ক্ষমতা দিয়ে আরেকজনকে দমিয়ে রাখার প্রক্রিয়া করা হয়, তখন সেই রাজনীতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। বাংলাদেশে এই কোটা আন্দোলনের ছাত্ররা একটি
নতুন বন্দোবস্ত, নতুন স্বাধীনতার কথা বলে জনগণকে যেভাবে ধোঁকাবাজি করে দেশটাকে যে জায়গায় নিয়ে গেল, এ থেকে উত্তরণ হওয়া খুবই দরকার। প্রিয় দেশবাসী, এদেশ আমার, আপনার, সবার। দেশটাকে বাঁচান। আগামী 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার আপাতত ব্যস্ত গণভোটে হ্যাকে জয়যুক্ত করার মিশনে। অথচ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। বিশেষ করে 2024 আগস্টের সেই উত্তাল দিনগুলোতে থানা ও সরকারি স্পর্শকাতর স্থাপনা থেকে যে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গুলি লুণ্ঠিত হয়েছিল, তার একটা বড় অংশ এখনো নিখোঁজ। নির্বাচনকে সামনে রেখে এই মারণাস্ত্রগুলো যখন জননিরাপত্তার জন্য টাইম বোমা হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই 18 জানুয়ারি রাজশাহীর সারদায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক অভূতপূর্ব জলজ তথ্য পেশ করেছেন। অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে উপদেষ্টা মহোদয় দাবি করেছেন, লুট হওয়া অস্ত্রগুলো নাকি এখন খাল, বিল, নদীতে জল কেলি করছে। তিনি আরো এক ধাপে গিয়ে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই লুণ্ঠিত অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা ঝানু জ্যোতিষী হয়ে গিয়েছেন, নয়তো তিনি প্রতিটি নিখোঁজ অস্ত্র আর বুলেটের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এসেছেন এবং তারা তাকে কথা দিয়েছে যে অন্তত 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা সুশৃঙ্খল অস্ত্র হয়ে পানির নিচেই বসে থাকবে। ম্যাজিক ম্যান ইউনূস সরকার রাষ্ট্র পরিচালনার কৌশল এখন হয়তো ক্রিমিনোলজি থেকে সরে গিয়ে হাইড্রোলজি বা জলবিদ্যার দিকে ঝুঁকেছে। প্রশ্ন হলো, 17 মাস পরে এসে যদি তিনি নিশ্চিত হন, তাহলে কেন সেগুলো পানির নিচ থেকে উদ্ধার করা হলো না? স্বরাষ্ট্র উপদেষ্টা যখন জ্যোতিষীর মতো বাণী দিচ্ছেন, তখন উল্টো গোয়েন্দা রিপোর্টগুলো বলছে নির্বাচনের আগে এসএমজির মতো এমন প্রাণঘাতী অস্ত্রসহ রাইফেল, মার্টার শেল, পিস্তল, গুলি ও ভয়ঙ্কর বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে দেশে আসছে, যার বেশিরভাগই চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। আশঙ্কার কথা হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার এই জলজ তত্ত্ব আর রহস্যময় গ্যারান্টি বাংলাদেশকে কোন অনিশ্চয়তায় ব্ল্যাক হোলে দাঁড় করিয়ে দিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 2024 সালের 5ই আগস্ট এবং তারপর দেশের 450-রও বেশি থানা, 17টি কারাগার এবং গণভবন ও সংসদ ভবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সুরক্ষিত ভল্ট ভেঙে অস্ত্র ও গুলি এবং সামরিক সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মোট 5756টি অস্ত্র লুট হয়েছে, যার মধ্যে উদ্ধার করা হয়েছে 4413টি। এখনো ধরাছোঁয়ার বাইরে আছে 1343টি অস্ত্র। এই 1343টি নিখোঁজ অস্ত্রের মধ্যে সাধারণ পিস্তলই শুধু নেই, আছে এসএমজি বা সাবমেশিন গান, এলএমজি বা লাইট মেশিন গান, স্নাইপার রাইফেল এবং চাইনিজ রাইফেলের মতো মারণাস্ত্র। আবার মোট লুট হওয়া গুলির সংখ্যা ছিল 6,52,082 রাউন্ড, যার মধ্যে 3,94,334 রাউন্ড উদ্ধার করা হয়েছে। ভাবুন তো, 2.5 লাখেরও বেশি গুলি এখনো দুর্বৃত্তদের হাতে। এটা কি কোনো সাধারণ চুরির ঘটনা? এটি একটি অঘোষিত যুদ্ধের রসদ, যা দেশের যে কোনো প্রান্তে মজুদ আছে। লুট হওয়া সব অস্ত্র উদ্ধারে এর মধ্যে 2 দফায় আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এলএমজি উদ্ধারে 5 লাখ টাকা, এসএমজির জন্য 1.5 লাখ টাকা, চাইনিজ রাইফেলের জন্য 1 লাখ, পিস্তল ও শটগান উদ্ধারে 50,000 এবং প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা মহল থেকে এসব অস্ত্র নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হচ্ছে। বিশেষ করে এসএসএফ এর 32টি অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার রাইফেল, অ্যান্টি ড্রোন গান এবং অ্যান্টি ড্রোন সিস্টেম এখনো উদ্ধার করা যায়নি। স্নাইপার রাইফেল দিয়ে কি হতে পারে তা বলাই বাহুল্য। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা 17 মাস পরে এসে বলছেন এগুলো নাকি খালে বিলে আছে। 18 জানুয়ারি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 41তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ছিল বেশ জমকালো। নবীন কর্মকর্তাদের পেশাদারিত্বের ছবকদার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে থিওরি দিলেন, তা আধুনিক অপরাধ বিজ্ঞানের ইতিহাসে একটি কমেডি ক্লাসিক হয়ে থাকতে পারে। তিনি দাবি করেছেন, 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, কারণ
লুটকারীরা সেগুলো সম্ভবত খাল, বিল, নদীতে ফেলে দিয়েছে। এই বক্তব্য শোনার পর মনে হতেই পারে তিনি জানলেন কিভাবে। অপরাধীরা কি অস্ত্র লুট করার পর উপদেষ্টাকে ফোন করে বলেছিল, স্যার আমরা অস্ত্রগুলো ফেলে দিলাম, আপনি চিন্তা করবেন না? নাকি উপদেষ্টা মহোদয় কোনো অলৌকিক গোয়েন্দা মাছের কাছ থেকে খবর পেয়েছেন? আরেকটি প্রশ্ন হলো, যদি তিনি জেনেই থাকেন যে অস্ত্রগুলো পানি নিচে শ্যাওলা পরিষ্কার করছে, তবে গত 17 মাসে সেই খাল বিলগুলোতে বড় কোনো ড্রেজিং বা উদ্ধার অভিযান চালানো হলো না কেন? বাংলাদেশের মতো দেশে যেখানে শীতকালে অনেক নদী খালের পানি হাঁটু অব্দি নেমে আসে, সেখানে গত 2 শীত মৌসুমেও কেন সেই অস্ত্রগুলো প্রাকৃতিকভাবেই দৃশ্যমান হলো না? সেটি একটি বিশাল রহস্য। সম্ভবত এই অস্ত্রগুলো জুলাই সনদের ভক্ত হয়ে আত্মগোপনে চলে গেছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তথ্যের জন্য 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। 5 লাখ টাকা পেয়েও কেউ তথ্য দিচ্ছি না বা কেন? কারণ মানুষ হয়তো 5 লাখ টাকার চেয়ে নিজের জীবনের নিরাপত্তা এবং অস্ত্রধারীদের ভয়ে বেশি শঙ্কিত। অথবা হতে পারে অস্ত্রগুলো আসলে কোনো শক্তিশালী রাজনৈতিক ছত্রছায়া আছে যাদের কাছে 5 লাখ টাকা নস্যি। দর্শক, লুঠা অস্ত্রের মধ্যে এখনো 25% উদ্ধার করতে পারেনি অতি কথনে সিদ্ধহস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও তার বাহিনীগুলো। এই বিশাল অস্ত্রের ভান্ডার যদি সত্যি খালে বিলে মাছের তদারকিতে থাকতো, তবে বাংলাদেশের মৎস্যকুল এতদিনে হয়তো একে 47 দিয়ে জলজ বিপ্লব ঘটিয়ে ফেলতো। কিন্তু মূল প্রশ্ন হলো, বিগত 17 মাসে এই 1300-এর বেশি মারণাস্ত্র আর 3 লক্ষাধিক গুলি কোথায় গেল? এই অস্ত্রগুলো এখন কার বালিশের নিচে? দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা গায়েবী এক নিশ্চয়তা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, পুলিশের লুট হওয়া অস্ত্রগুলো নির্বাচনকালে কেউ ব্যবহার করতে পারবে না। এটি এই বছরের সবচেয়ে বড় কৌতুক হতে পারে। যার হাতে অবৈধ স্নাইপার রাইফেল বা এসএমজি আছে, তাকে কি অনুরোধ করে থামানো যাবে? নাকি নির্বাচনের দিন অস্ত্রগুলো আপনা আপনি অকেজো হয়ে যাবে? এই নিশ্চয়তা দেওয়ার অর্থ দুটি হতে পারে। এক, তিনি জানেন অস্ত্রগুলো কার কাছে আছে এবং তাদের সাথে সরকারের কোনো তলে তলে সমঝোতা হয়েছে। অথবা তিনি স্রেফ রাজনৈতিক বাগাড়ম্বর করছেন জনমনে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন, প্রতিদিন কিছু না কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু তা জনগণের প্রত্যাশা অনুযায়ী নয়। তিনি আরো বলেছেন, সীমান্ত দিয়ে আসা অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, গত 17 মাসে যা উদ্ধার হলো না, তা কি আগামী 17 দিনে জাদুকরী উপায় হবে? আবার গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে একের পর এক ভারী অস্ত্র আসছে। নির্বাচনের আগে এসএমজির মতো এমন প্রাণঘাতী অস্ত্রসহ রাইফেল, মার্টার শেল, পিস্তল, গুলি ও ভয়ঙ্কর বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে দেশে আসছে। বিজিবির হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে পাচারের সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মোট 1225টি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। তবে সীমান্তে জব্দ হওয়া অস্ত্রের কয়েক গুণ বেশি অস্ত্র দেশের অভ্যন্তরে ঢুকে পড়ে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রের মতোই আরেক আতঙ্ক হলো জেল পলাতক জঙ্গিরা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সহ 79 জন লিস্টেড জঙ্গি গত 17 মাস ধরে সরকারের নাগালের বাইরে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে জঙ্গি দেখেন না। তিনি দাবি করেছেন যে দেশে এখন জঙ্গিবাদ নাই বললেই চলে। তার মতে যা আছে তা হলো ফ্যাসিস্ট জঙ্গি, যারা বিদেশে আশ্রয় নিয়েছে। এখানে তিনি সরাসরি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন। অথচ এই বক্তব্যের মাত্র কয়েক সপ্তাহ আগে 26শে ডিসেম্বর 2025 তারিখে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা আন্তর্জাতিক মাদ্রাসায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পাওয়া গিয়েছিল 250 কেজি বোমা তৈরির সরঞ্জাম। শরীয়তপুরেও ঘটেছে বোমা বিস্ফোরণ। যদি দেশের জঙ্গি নাই থাকে, তবে মাদ্রাসার ছাদে 250 কেজি বারুদ নিয়ে আল আমিনরা কিসের উৎসব করছিল? উপদেষ্টা আওয়ামী লীগকে ইঙ্গিত করে ফ্যাসিস্ট জঙ্গি শব্দটি ব্যবহার করেছেন এবং বলেছেন তারা বিদেশে আছে। তাহলে জেল পলাতক দুর্ধর্ষ জঙ্গিরা এখন কোথায়? তারা কি সবাই বিদেশে বসে ফ্যাসিজমের বই লিখছে?
নাকি দেশের ভিতরেই লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে কোনো বিশাল ব্লুপ্রিন্ট তৈরি করছে? দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার খালবিল তত্ত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমূল্য হিউমার হিসেবে টিকে থাকবে। তিনি হয়তো মনে করছেন অস্ত্রগুলো পানির নিচে শ্যাওলার সাথে সন্ধি করে নিরামিষি হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো নিখোঁজ 1335টি মারণাস্ত্র আর 3 লক্ষ গুলি কোনো সাধারণ মানুষের হাতে নেই। এগুলো হয়তো এমন কোনো শক্তির হাতে মজুদ আছে যারা হয়তো মোক্ষম সময়ের অপেক্ষায় আছে। এখনো পর্যন্ত চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলাকারী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের টিকিটিও ছুঁতে পারেনি সরকার। বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রভাব হতে পারে ভয়াবহ। ভোটাররা যখন জানবেন যে উপদেষ্টার কাছে অস্ত্রের হদিস নেই অথচ তিনি গ্যারান্টি দিচ্ছেন, তখন ভোট কেন্দ্রে যাওয়ার চেয়ে ঘরে বসে খালবিলের গল্প শোনা কি বেশি নিরাপদ মনে করবেন। উপদেষ্টা মহোদয়ের বক্তব্য শুনে মনে হতে পারে তিনি হয়তো আশা করছেন নির্বাচনের দিন অস্ত্রধারীরা ব্যালট বাক্সের বদলে পদ্ম ফুল বা শাপলা হাতে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি ব্যালট বাক্সের বদলে বুলেট কথা বলতে শুরু করে, তবে এই নতুন বাংলাদেশের স্বপ্ন কেবল ওইসব নাম না জানা খালবিলি বিসর্জন হয়ে যাবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।